অভিমানী স্বরে বলে মিসেস রিনা। মিসেস রিনার অভিমান দেখে সায়ন মিসেস রিনার কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে। বিষয়টা তেমন না। আসলে শুরু থেকেই তোমার বৌমার সাথে এত ঝামেলা করেছে, আবার বিয়েটাও হয়েছে ঝামেলা করে। তাই এখন আমি নিজের কোনো ইচ্ছে ওর উপর চাপিয়ে আমার প্রতি ওর কোনো মনোভাব আর নষ্ট করতে চাই না। সে তো সরাসরি বলে দিয়েছে আমাকে অপছন্দ করে। সায়নের কথা শুনে মিসেস রিনা চুপ হয়ে যায়, হাত দিয়ে সায়নের চুলগুলো হাতড়ে দেয়। খাবারগুলো ওর কেমন লেগেছে কিছু বলেছে? মিসেস রিনা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করে। খাবারগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছে। আমি যখন বের হচ্ছিলাম বললো তোমাকে ধন্যবাদ দিতে। তোমার চিংড়ি ভোনা নাকি ওর মায়ের রান্না থেকে মজা। সায়নের কথা শুনে মিসেস রিনা অনেক খুশি হয়। তোমার ছেলে আজকে ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে 14 দিনের ছুটি নিয়েছে অফিস থেকে। এখন বুঝলাম তার কেন ছুটি লাগবে। ইমতিহাজ, সায়ন, তোমার কি মনে হয় মাত্র 14 দিনে বউকে পটিয়ে ফেলবা? বসার ঘরে ঢুকে সোফায় বসে কথাগুলো বলে সায়নের বাবা আরমান শেখ। বউ পাঠানো এত সহজ নাকি? তাও যদি হয় পাখি নে। ছুটিটা নিয়েছি কারণ ওরে এই মুহূর্তে একা ছাড়া উচিত না। বাসার বাইরে একা থাকছে, কখন কোথায় যায় ঠিক নেই। এখন তো আমার উচিত স্বামী হিসেবে ওরে চোখে চোখে রাখা। সায়ন জবাব দেয়। চৈত্য কেন, দরকার হলে তুই 1 মাস ছুটি নে, তাও বৌমাকে বাসায় নিয়ে আয় জলদি। মিসেস রিনা বলে সায়নকে। তোমার ছেলে ছুটি নিলে অফিসের কাজ কে করবে? ম্যানেজার কি সব পারবে নাকি? এক কাজ করি, যতদিন ছুটি ততদিনের বেতন কেটে রাখবো। হাই তুলে বলেন আরমান শেখ। বেতন কাটলে তোমার অফিসের সামনে বসে অন্বেষণ করবো। এখন তুমি সিঙ্গেল না, বউ আছে। বউকে খাওয়াতে পড়াতে হলেও টাকা লাগবে। এখন শ্বশুর মশাই দিচ্ছে, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গেছে, বউয়ের ভার্সিটির সেমিস্টার ফিও তো আমার দেওয়া উচিত। এই বিবাহিত ব্যাচেলরের বেতন কাটবেন না প্লিজ স্যার। মিসেস রিনার কোল থেকে উঠে আরমান শেখের সামনে 2 হাত জোর করে কথাগুলো বলে সায়ন। সায়নের কথা শুনে মিসেস রিনা আর আরমান শেখ দুইজনই শব্দ করে হাসে। হাসির শব্দ পেয়ে সায়ন্তিকা রুম থেকে বের হয়। কিরে, তোর চেহারার এই অবস্থা কেন? ভার্সিটি পছন্দ হয় নাই? আরমান শেখ সায়ন্তিকাকে জিজ্ঞেস করে। তোমার মেয়ে ভার্সিটির সিনিয়র আপু দ্বারা বিরক্ত। সায়ন জবাব দেয়। আর বলো না, আমি নাচ পারি না। সেই আমাকে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নাচ করার জন্য সিলেক্ট করেছে। কে সিলেক্ট করেছে জানো? ওই আপুটা। আমাকে জব্দ করতে উনি এই কাজ করছে। শিওর আমি। কালকে থেকে অনুশীলন, আর আমি এখনও অজুহাত খুঁজে পাচ্ছি না যেটা বলে এই অনুশীলন থেকে বাঁচবো। সায়ন্তিকা জবাব দেয়। দাও তোমার মেয়েকে, দাও তোমার মেয়েকে বুদ্ধি। আমি রুমে গেলাম, ঘুম পাচ্ছে অনেক। খাবি না? আরমান শেখ জিজ্ঞেস করে সায়নকে। না, তোমার বৌমার সাথে খেয়ে এসছি। সায়ন জবাব দেয়। নিপা, চা দিচ্ছে, তোর বাবাকে তোর রুমে চা পাঠাবো? মিসেস রিনা জিজ্ঞেস করে সায়নকে। না, কিছু লাগবে না এখন আর। গেলাম আমি ঘুমাতে, কালকে কাজ আছে। কথাগুলো বলে নিজের রুমে চলে যায় সায়ন। আরমান শেখ সায়ন্তিকার সাথে ছোট্ট মিটিং বসায় কিভাবে কি করা যায়। রান্নাঘর থেকে নিপা এসে চা দিয়ে যায়। বাবা মেয়েকে গল্প করতে দেখে মিসেস রিনা রুমে চলে যায়। রুমে এসে গায়ের শার্টটা খুলে বিছানায় রেখে ওয়ার্ড্রপের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে বিছানায় বসে সায়ন। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে যত্ন সহকারে লাইটার দিয়ে তাতে আগুন ধরায়। সিগারেটের ধোঁয়া উড়িয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকে রায়দার কথা। আজকে রায়দার ব্যবহার সায়নের কাছে কিছুটা ভিন্ন লেগেছে। তখন কোলে তুলে নিলেও রায়দা কোনো প্রতিবাদ করেনি, উল্টো হাসতে থাকে। বিষয়টা সায়নকে অবাক করার সাথে সাথে ভাবতে বাধ্য করছে। সায়নের সাথে আগের তুলনায় ভালো ব্যবহার করেছে, রাতে খাইয়ে তারপর বাসায় ফিরতে বলেছে। সব কিছু ভেবেই সায়ন খুশি হবে নাকি চিন্তিত হবে সেটাই বুঝতে পারছে না। রায়দার বাবার কাছ থেকে শুনেছিল রায়দা বেশ জেদি, যেটা করতে চায় না সেটা ওরে দিয়ে করানো অসম্ভব। আর এই 2 দিনের সায়নের প্রতি রায়দার কোনো অনুভূতি আসবে এটা যে অসম্ভব তা জানে সায়ন। হুট করে চোখ খুলে সায়ন সামনে থাকা দেওয়ালে তাকায় সায়ন। যা হবার হোক, রিয়া আমার কাছে আছে, আমাকে আপন করে নিচ্ছে। এতে এত ভাবার কি আছে? আমি বেশি ভাবছি হয়তো। ওর দিক থেকে সত্যি অনুভূতি কাজ করতে শুরু করেছে। আমার তো রিকে চাই, শুধু বাকি সব চলে যাক। এতে যদি আমার প্রাণ নিজ হাতে নিয়ে নেয় আমি রাজি। মৃত্যুর আগ পর্যন্ত তোমায় ছাড়ব না রি।
একা একা কথাগুলো বলতে থাকে সায়ন। হাতের সিগারেটটা শেষ করে বাথরুমে গিয়ে গোসল সেরে নেয় সায়ন। গোসল করে বের হয়ে বিছানায় গিয়ে শোয় সায়ন। চোখ বন্ধ করে পাশের বালিশটাকে জড়িয়ে ধরে। সেই বালিশের কভারটা থেকে রায়দার ব্যবহৃত শ্যাম্পুর আলতো ঘ্রাণ আসছে। গ্রাম থেকে বালিশের কভারটা এনেছিল সে। ধীরে ধীরে ঘুমে এসে ভর করে সায়নের নয়নে। প্রেয়সীর কথা ভাবতে ভাবতে একসময় গভীর ঘুমে তলিয়ে যায় সে। সকাল সকাল হাই তুলে ঘুম চোখে ক্লাস করছে রায়দা। গত রাতে অ্যাসাইনমেন্ট করতে বসেছিল, যার কারণে রাত জাগতে হয়েছে তাকে। ঘাড় এপাশ থেকে ওপাশ করে ঘুম তাড়ানোর চেষ্টা করে চলেছে সে। ক্লাস শেষ করে বন্ধুদের ফেলেই ক্যান্টিনে দৌড় দেয় রায়দা। ক্যান্টিনে বসে নিজের পছন্দের মিল্কশেক অর্ডার করে। অর্ক, বাপ্পি, পায়েল এসে চেয়ার টেনে বসে। ডিউটি থাকায় রুহি আসেনি, আর ফাহিম সারা রাত অ্যাসাইনমেন্ট করে বাসায় ঘুমাচ্ছে। তোদের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে? আগামীকাল জমা দিতে হবে। আমার তো এখনো অর্ধেক বাকি। বিরক্ত হয়ে বলে বাপ্পি। আমার অল্প বাকি। রায়দা জবাব দেয়, আমারটা শেষ আমি আগেই করে ফেলেছিলাম। তোদের মতো ডেডলাইনের আগে কান্নাকাটি করি না। পায়েল জবাব দেয়, আজকে করলে শেষ হয়ে যাবে। অর্কের তো চিন্তা নেই, ওরটা তো অন্য কেউ করে দেয়। গলা ঝেড়ে বলে রায়দা। রায়দার কথা শুনে অর্ক চোখ গরম করে তাকায়। অর্কের দিকে তাকে গা জ্বালানি একটা হাসি দেয় রায়দা। ফালতু কথা বললে তোর অ্যাসাইনমেন্ট গুলিয়ে খাইয়ে দিব। অর্ক গম্ভীর স্বরে বলে, আপু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। সায়ন্তিকা এসে রায়দার সামনে দাঁড়িয়ে বলে। সায়ন্তিকার কথা শুনে রায়দা হাসি থামিয়ে তাকায়। বলো, শুনছি। রায়দা জবাব দেয়, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নাচের লিস্টে আমার নামটা দিয়েছেন, সেটা কেটে দেন। আমি নাচতে ইচ্ছুক না। সায়ন্তিকা বলে ওঠে, কি বললে? আমাকে কি তোমাদের ডিপার্টমেন্টের পিয়ন লাগে? নিজের ডিপার্টমেন্টে গিয়ে কথা বলো, আমায় কেন এসব বলছো আজব? বিরক্ত হয়ে বলে রায়দা। আপনি তো ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নাচের জন্য সবাইকে সিলেক্ট করেছেন, আমি নাম দিইনি, তারপরও আপনি আমার নামটা দিয়েছেন। সায়ন্তিকা রায়দার কথার বিপরীতে বলে, দেখো, এবার আমি ব্যস্ত থাকায় অনুষ্ঠানে নাচের জন্য কাউকে সিলেক্ট করতে পারিনি। সব করেছে ডিপার্টমেন্টের হেডরা। তোমার উচিত ছিল আমাকে এসব বলার আগে ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেওয়া। চিলে কান নিয়ে গেছে, কথাটা শুনেই চিলের পেছনে না দৌড়ে কান হাত দিয়ে আগে দেখা উচিত যে কানটা আছে কিনা। সায়ন্তিকাকে কথাগুলো বলে রায়দা। রায়দার কথা শুনে সায়ন্তিকা মুখ ভার করে ফেলে। ছোটু এসে রায়দার মিল্কশেক টেবিলে রাখে। গ্লাসটা হাতে নিয়ে সায়ন্তিকার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে রায়দা, মিল্কশেক খাবা? দাঁড়িয়ে আছো কেন এখন এইখানে? সায়ন্তিকা লজ্জা পেয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। আমি একটু আসতেছি, তোরা ক্লাসে যা, খাওয়া শেষ করে। ফোন হাতে কথাগুলো বলে বাপ্পি ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। আজকে তো মেয়েগুলোকে নাচের অনুশীলন করাতে হবে, দূর ঝামেলা। বিরক্ত হয়ে রায়দা বলে, তুই তো প্রথম সেমিস্টারে সেধে এই ঝামেলা ঘাড়ে নিয়েছিলি, সেই জন্যই এখন প্রতি সেমিস্টারের ওরিয়েন্টেশন তোর হাতে ঝামেলা ধরিয়ে দেয়। পায়েল রায়দাকে ফোরন কেটে বলে, বেশি খুশি হওয়ার কিছু নেই, আমার অ্যাসাইনমেন্ট বাকি আছে, তাই জলদি করে বাসায় ফিরবো। তোর তো কাজ নেই, তুই আমার বদলে বরং মেয়েগুলোকে অনুসরণ করাবি। আমি জাস্ট প্রথমে গিয়ে ওকে মেরে দেখবো, বাকিটা তুই বুঝে নিবি। রায়দা পায়েলকে বলে, তুই বললি আর আমি শুনবো নাকি? তোর ঝামেলা তুই বোঝ। রায়দাকে ভেঙচি দিয়ে পায়েল বলে, ঠিক আছে, আমার কাছে আবার কোনো সহযোগিতা চাইলে আমিও এভাবেই বলবো। রায়দার কথা শুনে পায়েল হেসে দেয়। অর্ক, তোর কিছু হয়েছে? তোকে কেমন চিন্তিত লাগছে দেখতে। রায়দা জিজ্ঞেস করে, আপুর সম্পর্কের কথা বাসায় জেনে গেছে, সেটা নিয়ে ঝামেলা হচ্ছে। আপুর প্রেমিক বেকার, তাই বাসায় বলেছে সম্পর্ক ভেঙে দিতে। অর্ক জবাব দেয়। বড় ভাই কি বলেছে এই বিষয়ে? রায়দা আবারও প্রশ্ন করে, ভাইয়ার অফিসের এক কলিগকে তার ভীষণ পছন্দ, সে চায় সেই ছেলের সাথে আপুকে বিয়ে দিতে। বললো কাল কিংবা পরশু সেই কলিগকে বাসায় দাওয়াত দিয়ে এনে সরাসরি বিয়ের প্রস্তাব দিবে। হতাশ হয়ে অর্ক বলে, তুই চিন্তা করিস না, যেদিন সেই ছেলেকে দাওয়াত দিবি আমাদেরকে জানাবি, আমরা গিয়ে ওই ছেলেকে বোঝাবো। অর্কের বাহুতে হাত রেখে রায়দা বলে। রায়দার কথা শুনে অর্ক কিছুটা ভরসা পায়। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে ক্যান্টিন থেকে বেরিয়ে তিনজনের ক্লাসে চলে যায়।
এক ফ্যাক্টরির সামনে এসে গাড়ি থামায় সায়ন। ফোন বের করে শ্বশুর মশাই নামে সেভ করা নাম্বারে কল দেয়। তুমি চলে এসেছো? দুবার রিং হতেই কল রিসিভ করে মান্নান রাফেদ। মান্নান রাফেদ ফোনের অপর পাশ থেকে জিজ্ঞেস করে। জি শ্বশুরমশাই, আপনার কি সময় লাগবে? সায়ন জিজ্ঞেস করে। তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। মান্নান রাফেদ জবাব দেয়। কল কেটে গাড়ি থেকে নেমে সায়ন ফ্যাক্টরির দিকে তাকায়। সায়ন যতটুকু জানে, এই ফ্যাক্টরির অফিসের ম্যানেজার মান্নান রাফেদ। গত রাতে যখন রায়দার সাথে শপিং সেরে ফ্ল্যাটে ফিরে, তখন মান্নান রাফেদ কল দিয়ে আজকে দেখা করতে বলে। তাই ঘুম থেকে উঠেই সায়ন দেখা করতে এসেছে। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম, আসো আমরা পাশের ক্যাফেতে বসি। মান্নান রাফেদ এসে সায়নকে বলে। আরে না, সমস্যা নেই। আপনি কি আজকে ফ্যাক্টরি ভিজিটে এসছেন? সায়ন মান্নান রাফেদকে প্রশ্ন করে। হ্যাঁ, সাপ্তাহিক ভিজিটে এসেছি। রায়দা কি ভার্সিটিতে? আমার সাথে ওর এখনো দেখা হয়নি। বাসা থেকে বেরিয়ে এখানে আসলাম আপনার সাথে দেখা করতে। আমি জানতাম মেয়েটা তোমাকে ফ্ল্যাট থেকে বের করে দিবে। ওর মায়ের সাথে ঝগড়া হলে আমাকে ওর মা ফ্ল্যাট থেকে বের করে দরজা লাগিয়ে দিত, আবার রাগ কমলে নিজেই ডেকে ভেতরে নিত। মেয়েটার আগের ধরন পেয়েছে একদম মায়ের মতো। কথাগুলো বলে মান্নান রাফেদ জোরে জোরে হাসতে থাকে। সায়নও হেসে দেয় শ্বশুরের কথা শুনে। হাঁটতে হাঁটতে দুজনে ক্যাফেতে চলে আসেন। ভেতরে প্রবেশ করে এক কর্নারে বসে জামাই শ্বশুর। গত রাতে কল দিয়ে দেখা করতে বললেন, কোনো সমস্যা? ইতস্তত করে সায়ন প্রশ্নটা করে। আমি অনেক ভেবে দেখলাম রায়দার বিষয়ে তোমাকে কিছু কথা জানানো উচিত। যেহেতু তুমি ওর স্বামী, তার ওপর তোমাদের ঝামেলা চলছে। রায়দার ছোটবেলা নিয়ে কিছু কথা জানতে তোমার এখানেই ডেকেছি। মান্নান রাফেদের কাছ থেকে এমন কথা শুনে সায়ন আগ্রহ প্রকাশ করে কথাগুলো শোনার জন্য। বলুন, আমি শুনতে চাই। সায়ন আগ্রহী হয়ে বলে। আমার আর রায়দার মায়ের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমার বাবা রায়দার নানার বন্ধু ছিল। একবার বাবা তার বন্ধুর বাসায় বেড়াতে যায়, তখন রায়দার মাও রওশনকে সাথে করে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আনে। ঢাকায় এসে রওশন আর গ্রামে ফিরতে চায় না, তাই সকলের সম্মতিতে আমার সাথে বিয়েটা পড়ানো হয়। রওশনের বয়স অল্প ছিল আর ও পড়তে চাইতো, তাই বাবা ওরে কলেজে ভর্তি করিয়ে দেয়। মা বাবা কখনোই রওশনকে সংসারের দায়িত্ব একেবারে নিতে বলেনি। তারা চাইতো রওশন নিজের পড়াশোনা শেষ করে তারপর সংসার সামলাক, আর আমিও বাধা দিতাম না। এইচএসসি পরীক্ষার আগেই রায়দা ওর মায়ের গর্ভে চলে আসে, যার কারণে রায়দার মা অনেক মন খারাপ করে। এইটুকু বলে মান্নান রাফেদ দীর্ঘশ্বাস ফেলে। সায়ন কৌতূহল চোখে মান্নান রাফেদের দিকে তাকিয়ে থাকে। রায়দা পেটে থাকায় ওর মা অনেক অসুস্থ হয়ে যায়, যার ফলে ও সেই বছরই এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। রায়দার জন্মের পর থেকে রওশন ওর প্রতি অনেক উদাস থাকতো। ওর খালি মনে হতো রায়দা ওর স্বাধীনতা, আনন্দ, সুখ সব কেড়ে নিয়েছে। সব দেখে বাবা পরের বছর রওশনকে এইচএসসি পরীক্ষা দিতে বলেন, কিন্তু সে বছর আমার বাবা দুনিয়া ত্যাগ করেন। বাবা চলে যাওয়ায় সংসারের সব দায়িত্ব আমার উপর এসে চাপে। রায়দার মাকে আমি ঠিকমতো সময় দিতে পারতাম না। একসময় রওশন বান্ধবী বানিয়ে ওদের সাথে ঘুরতে শুরু করে। আমি বাধা দিতাম না, তবে এত কিছুর মধ্যেও আমার মেয়েটা অবহেলায় বড় হতে থাকে। রায়দা তার দাদির কাছে থাকতো, কিন্তু ওর যখন 2 বছর বয়স, তখন মাও চলে যায় আমাদের ছেড়ে। আমার মেয়েটা তার দাদিকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে যায়। মেয়েটার দেখাশোনা হয় না ঠিক মতো, তাই আমি ওরে হোস্টেলে দিয়ে দিই। রওশন যখন আবারও প্রেগনেন্ট হয়, রায়দার বয়স তখন 10। ভেবেছিলাম রায়দা বাসায় থাকলে রওশনের ভালো লাগবে, তাই ওকে হোস্টেল থেকে নিয়ে এসেছিলাম বাসায়। রায়দা বাসায় ফেরার 1 সপ্তাহের মাথায় রওশনের মিসক্যারেজ হয়ে যায়। সম্পূর্ণ দোষ রওশন দেয় রায়দাকে। ছোট মেয়েটা কি বুঝেছিল কে জানে, নিজেই নিজের ব্যাগ গুছিয়ে বলে তাকে যেন হোস্টেলে রেখে আসি। আমিও নিজের স্ত্রীকে সামলাতে গিয়ে মেয়ের কথা ভুলে যাই। মেয়েটাকে একটু আদর কিংবা ভালোবাসা দিইনি। কথাগুলো বলতে গিয়ে মান্নান রাফেদ গলার ধরে আসে। সায়ন কি বলবে কোনো কথাই খুঁজে পায় না। এরপর রায়দা যখন ক্লাস 8-এ ওঠে, তখন সে জেদ করে নানা বাড়িতে গিয়ে থাকবে। হোস্টেলে নাকি ওর ভালো লাগে না। আর ওর কথায় বরিশালে ওর নানা বাড়িতে পাঠিয়ে দিই।
রায়দার নানা নানি ওরে আদর করতো, তবে ওর খালারা তেমন পছন্দ করতো না ওরে। 1 বছর থাকার পর এক রাতে কল দিয়ে রায়দা কান্নাকাটি করে তাকে যেন আমার কাছে এনে রাখি। আমিও মায়ের কথা না ফেলে ওরে ঢাকায় আনার ব্যবস্থা করি। ওর সাথে গ্রামে কি হয়েছিল জানি না সেটা, তবে ঢাকায় ফেরার পর মেয়েটা আমার অন্যরকম হয়ে যায়। কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতো না। স্কুলে ভর্তি করানোর পর 3 মাস সে ক্লাস করেনি, এক রুমে নিজেকেই বন্দি করে ফেলেছিল। ধীরে ধীরে মেয়েটা স্কুলে যেতে শুরু করে, আর তখনই এক নতুন রায়দাকে আবিষ্কার করি। মেয়েটা সম্পূর্ণ বদলে যায়। ছোটবেলা থেকে মায়ের সাথে দূরত্ব, আমার কাছে বাবার আদর না পাওয়া মেয়েটা আজ একরেখা জেদি, কারো কথা শোনে না। গ্রামে রিয়ের সাথে কি হয়েছিল সে বিষয়ে কোনো কিছু বলেছো? মান্নান রাফায়েতের কথা শেষ হতেই প্রশ্ন করে সায়ন। না, আজ পর্যন্ত কখনো সেই উত্তর আমরা পাইনি। তবে ওর মা বলেছিল তোমার সাথে নাকি রায়দার ঝামেলা হয়েছিল। তুমি নাকি রায়দাকে কল দিয়ে বিরক্ত করতে, তাই ওর মা ফোন সিম ভেঙে ফেলেছিল রায়দার। সেই জন্যই এত বছর কল দিয়েও রিয়ের সেই নম্বর খোলা পায়নি। আপনার কি মনে হয় আমি ওর সাথে কোনো অসভ্যতা করেছে? গ্রামে থাকাকালীন রিকে কখনোই আমি বিরক্ত করিনি। শুধু যখনও ঢাকা ফিরে তখন বারবার ওরে কল দিতাম কথা বলতে, কিন্তু আমার কল রিসিভ করতো না। দেখো বাবা, তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে তা আমি জানি না, তবে তোমার জন্য রায়দার এই অবস্থা হয়েছে সেটা আমি নিশ্চিত না। কারণ এতে আমারও দোষ, রায়দার মায়েরও দোষ আছে। আবার হতে পারে তুমি ছাড়াও গ্রামে থাকাকালীন এমন কোনো ঘটনা ঘটেছে যা ওকে কষ্ট দিয়েছে। আমারও মনে হয় গ্রামে ওর সাথে কিছু একটা হয়েছিল, যেটার কারণে ও আমার উপর রেগে আছে। চিন্তিত হয়ে সায়ন বলে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, কখনোই আমার মেয়েটাকে একা ছেড়ে দিও না। এতগুলো বছর ওর এলোমেলো ভালোবাসাবিহীন কেটেছে। তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমিই পারবে আমার মেয়েটাকে আগলে রাখতে। রায়দার সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিলাম বাবা। আমার মেয়েটার খেয়াল রেখো, কখনো কষ্ট দিও না। মান্নান রাফায়েত সায়নের হাত ধরে বলে। আপনি চিন্তা করবেন না, আপনার দেওয়া এত বড় দায়িত্ব আমি যথাযথ পালন করব। মৃত্যুর আগ পর্যন্ত আপনার মেয়েকে আগলে রাখব। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আর রাগ করে এমন কিছু করে আর ওকে কষ্ট দিয়েন না। সায়ন মান্নান রাফায়েতকে অনুরোধের স্বরে বলে। এত বছর পর রওশন তার ভুল বুঝতে পেরেছে, তাই তো সে তার মেয়েকে কাছে চায়। কিন্তু মেয়েটা এত স্টমারের মধ্য দিয়ে গিয়েছে, এখন শক্ত পাথরে পরিণত হয়েছে। রায়দা এবার নিজেকে রওশনের থেকে দূরে সরিয়ে রওশনকে কষ্ট দিতে চায়। মা মেয়ের এই অবহেলার খেলার মাঝে আমি অসহায়ের মতো চেয়ে আছি। একমাত্র অর্কই ওর জীবনে আসা বন্ধু, যাকে ও চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর ছেলেটাও ওর বিশ্বাস আগলে রেখেছে। এখন ভাসিতে গিয়ে আগের তুলনায় অনেকটাই বদলেছে, তবে রাগ জেদ কমেনি। আর রাগ করে এমন কিছু করে ওকে আর কষ্ট দিয়েন না। রিকে আমি আপনাদের কাছে আগে রে হিসেবে ফিরিয়ে দেব, আমাকে একটু সময় দিন। উপর থেকে শক্ত খোলস ধারণ করলেও ভেতরটা বড্ড নরম ওর। সায়নের কাছ থেকে উত্তর পেয়ে মান্নান রাফায়েত কিছুটা নিশ্চিন্ত হয়। অ্যাসাইনমেন্ট করতে করতে রায়না দুপুরে খেতে ভুলে গেছে। ফোন বের করে ফুড পান্ডায় গিয়ে খুঁজতে থাকে কি অর্ডার দিয়ে। অ্যাসাইনমেন্ট করতে করতে রায়না দুপুরে খেতে ভুলে গেছে। ফোন বের করে ফুড পান্ডায় গিয়ে খুঁজতে থাকে কি অর্ডার দিবে। বাইরে গিয়ে খাবে ভেবে ফোনটা রেখে রায়দা আবারও কলম হাতে নেয় লেখার জন্য। তখন দরজায় নক করার শব্দ হয়। এই সময় কে এসেছে ভাবতে ভাবতে চলে যায় দরজা খুলতে। দরজা খুলে দেখে সায়ন দাঁড়িয়ে আছে। তাই তো বলি, এ সময় তো অন্য কেউ আসার কথা না, আসলে এই লোকই আসবে। বিড়বিড় করে বলে রায়দা। আজকে কি আমার ফ্ল্যাটের ভেতর আসতে দেবে না? সায়ন প্রশ্ন করে। না, আসেন আসেন, নিজের ফ্ল্যাটই মনে করে আসবেন, নো সমস্যা। সায়নকে ভেঙচি দিয়ে বলে রায়দা। আমারই তো ফ্ল্যাট, আবার মনে করে কি আছে? নিচে রাখে ব্যাগটা নিয়ে আসো, আমি এটাকে নিচ্ছি। সায়ন বলে। কি বলেন? আপনার ফ্ল্যাট মানে? প্রথম কথাটা স্পষ্ট শুনতে না পেয়ে আবারও জিজ্ঞেস করে রায়দা। কিছু বলিনি তো, বলেছি ব্যাগটা নিয়ে দরজা লাগাও। রায়দা এতক্ষণে খেয়াল করে সায়ন একটা বিশাল বাক্স নিয়ে বসার ঘরে ঢুকে। দরজার সামনে একটা ব্যাগ দেখে সেটা নিয়ে দরজায় লাগিয়ে দেয়। বিশাল বাক্সটা নিয়ে শোবার ঘরে চলে যায় সায়ন। ব্যাগটা নিয়ে রায়দা ও সায়নের পিছু পিছু যায়। খাবারের ব্যাগ এখানে এনেছো কেন? তুমি খাবারগুলো গরম করো,
আমি বাক্সটা খুলে হাত মুখ ধুয়ে আসি, তারপর খেতে বসবো। বাক্সটা ফ্লোরে রেখে বলে সায়ন। খাবার নিশ্চয়ই আপনার মা পাঠিয়েছে। উনি আবার এত কষ্ট কেন করতে গেল? আমি তো ম্যানেজ করেই নিতাম। রায়দা অপরাধীর ন্যায় বলে। গতকালকে তুমি খাবার পছন্দ করেছো, তাই মা আবার পাঠিয়েছে আমায়। বলেছে তুমি চাইলে প্রতিদিন পাঠাবে, তুমি না খেতে চাইলে আমি বলে দেব, তাহলে আর কষ্ট করে রান্না করে পাঠাবে না। আরে না, আপনার আম্মু ভালোবেসে দিলে আমি কেন আপত্তি করব? হেসে বলে রায়দা। খাবার পাঠিয়েছে অথচ তুমি একটা ধন্যবাদ দিলে না, এটা কিন্তু ঠিক না রে। উনি সকাল থেকে তোমার জন্য এত রান্না করে, তোমার উচিত ওনাকে ধন্যবাদ দেয়া। সায়নের কথা শুনে রায়দা ভাবনায় পড়ে যায়। আপনাকে তো গত রাতে বলেছিলাম ওনাকে বলতে, আপনি আমার কথাগুলো বলেননি। খাবার পাঠিয়েছে তোমার জন্য, আর আমি প্রশংসা করলে ভাববে না তাকে খুশি করতে মিথ্যা বলছে। কাউকে উপহার দিলে তার থেকে ধন্যবাদ পাওয়ার আশায় কিন্তু আমরা থাকি। তাহলে এখন আমি কি করতে পারি? আপনার আম্মু এত কষ্ট করে রান্না করেছে, আমি কোনো ধন্যবাদ দিলাম না, নিশ্চয়ই সে মন খারাপ করেছে। রায়দা মুখ কালো করে বলে। তুমি চাইলে কল করে ধন্যবাদ জানাতে পারো, এতে মা অনেক খুশি হবে। সায়ন বাক্সটা রেখে উঠে দাঁড়িয়ে বলে। রায়দা সায়নের দিকে হাত বাড়ায়। দিন, আপনার ফোনে কলটা লাগিয়ে দিন, আপনার মাকে আমি একটা ধন্যবাদ জানাতে চাই। রায়দার কথা শুনে সায়ন দেরি না করে সাথে সাথে ফোন বের করে মিসেস রিনাকে কল দেয়। রান্নাঘরে গিয়ে রায়দা খাবারের ব্যাগটা রাখে। হ্যালো মা, তোমার বৌমা কথা বলবে। মিসেস রিনা কল রিসিভ করে সায়ন বলে। রুমে শুয়েছিলেন মিসেস রিনা। সায়নের এমন কথায় শোয়া থেকে উঠে বসে ফোনটা ভালো করে কানে দেয়। হ্যাঁ দে জলদি। খুশি হয়ে মিসেস রিনা বলেন। রান্নাঘর থেকে রায়দা এসে সায়নের থেকে ফোনটা নিয়ে কানে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? রায়দা জিজ্ঞেস করে। ওয়ালাইকুম সালাম মা, তোমরা কল পেয়ে ওয়ালাইকুম সালাম মা, তোমার কল পেয়ে আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? মিসেস রিনা উৎসাহিত হয়ে বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনার রান্না করা খাবার খেয়ে আর এখন বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না। খাবারগুলো তোমার ভালো লেগেছে? সব আমি নিজ হাতেই রান্না করেছি শুধু তোমারই জন্য। আজকে কিন্তু কচুর শাক রান্না করে দিয়েছি, খেয়ে জানিও কেমন লাগলো। আপনার রান্না অনেক মজা, আমার অনেক ভালো লেগেছে। আমি রান্না জানি না, তবে বেশ বুঝতে পারছি আপনি অনেক ভালোবেসে আমার জন্য রান্নাগুলো করেছেন। ধন্যবাদ দিয়ে আপনার ভালোবাসাকে আমি ছোট করতে চাই না। আরে মা কি বলো, তুমি আমার একমাত্র বৌমা, তোমাকে না খাওয়ালে কাকে খাওয়াবো? সারা জীবন তো ছেলে মেয়েকে রান্না করেই খাওয়ালাম, এখন তুমি বাসায় আসলে শুধু তোমাকেই রেঁধে খাওয়াবো। শোনো, তোমার যা খেতে ইচ্ছে করে সায়নকে বলবা আমি রান্না করে পাঠিয়ে দিব। এরকম একদম লজ্জা পাবা না। রওশন যেমন তোমার মা, আমিও তোমার মাই হই, তবে শাশুড়ি মা। মিসেস রিনার শেষের কথাটা শুনে রায়দা লজ্জা পায়। ঠিক আছে, জানাবো। এখন তাহলে রাখছি। ঠিক আছে মা, ভালো থেকো, আর মাঝে মাঝে আমাকে কল দিও। আচ্ছা, ভালো থাকবেন। কথা শেষ করে সায়নের দিকে ফোন বাড়িয়ে দেয় রায়দা। স্যার উৎসুক দৃষ্টিতে এতক্ষণ তাকিয়েছিল। রায়দা ফোন ফেরত দিতেই সায়ন ফোন কানে দেয়। হ্যাঁ মা, পরে কল দিচ্ছি তোমাকে। সায়নের কথার বিপরীতেও অপর পাশ থেকে মিসেস রিনা কি জবাব দিল তা রায়দা শুনতে পায় না। কল কেটে সায়ন আবারও বাক্সটা খুলে পেপারে মোড়ানো কিছু বের করে। পেপারগুলো খুলে ফেললে ভেতর থেকে একটা বিশাল আয়না বের হয়। এটা কিসের জন্য? রায়দা সায়নকে প্রশ্ন করে। এই ফ্ল্যাটে কোনো আয়না নেই, তাই। আয়নাটা রুমের এক পাশে সেট করার সময় জবাব দেয় সায়ন। আছে তো আলমারির এক পাশে। ওইটুকু আয়নাতে তোমায় পুরো দেখা যায় না, তাই এই আয়না এনেছে। এখানে দাঁড়ালেই তোমাকে সম্পূর্ণ দেখা যাবে। সায়নের কথা শুনে রায়দা গিয়ে আয়নার পাশে দাঁড়িয়ে নিজের সাথে আয়নার উচ্চতা মাপতে থাকে। এই আয়নার উচ্চতা আমার সমান, এত পারফেক্ট উচ্চতা কিভাবে মিলালেন? রায়দার প্রশ্নের কোনো জবাব দেয় না সায়ন। আয়না তো হয়ে গেছে, এখন একটা সাইড ড্রয়ার আর বসার জন্য মিলিয়ে একটা ফোমের সিট আনতে হবে। আয়নার দিকে তাকিয়ে সায়ন বলে। সবই বুঝলাম, কিন্তু অন্যের ফ্ল্যাটে ভাড়া থেকে এগুলো কেন কিনেছেন? আমি তো এমনিতেই 2 দিন পর নিজের বাসায় ফিরে যাব, তখন কি করবেন এগুলো? সায়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে রায়দা। ও, বাসার ঝামেলা মিটিয়ে ফেলেছ? সমস্যা নেই, তুমি চলে গেলে আমার বউ এগুলো ব্যবহার করবে। সায়নের কাছ থেকে এমন উত্তর পেয়ে রায়দা ভ্রু কুঁচকে তাকায়। মানে
বউ আবার আসলো কোত্থেকে? রায়দার এমন প্রতিক্রিয়া দেখে সায়ন হেসে দেয়। তুমি তোমার প্রশ্নের উত্তর দিলে না। বাসায় ঝামেলা মিটিয়ে ফেলেছ? এত জলদি বাসায় ফেরার কথা বলছো যে? আপনি আমার প্রশ্নের উত্তর দেননি, আমি কেন উত্তর দিব? রায়দা রাফায়েতের কি হিংসা হচ্ছে? আর ইউ জেলাস? রায়দার দিকে ঝুঁকে জিজ্ঞেস করে সায়ন। আই এম নট জেলাস ফর ইউ মিস্টার ইমতিয়াজ সায়ন। কথাটা বলে সায়নকে ধাক্কা দিয়ে রায়দা রান্নাঘরে চলে যায়। রায়দা যাওয়ার পরে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে সায়ন। বসার ঘরে রায়দা আর সায়ন খেতে বসেছে। তখন রায়দার ফোন বেজে ওঠে। খাবারের প্লেট টি টেবিলে রেখে রায়দা বিছানা থেকে ফোনটা নেয়। ফোন হাতে নিয়ে দেখে মান্নান রাফেদ কল দিয়েছে। হ্যাঁ বাবা বলো। কল রিসিভ করে রায়দা বলে, তুই আর জামাই কি বাসায় আছিস? মান্নান রাফেদ জিজ্ঞেস করেন। আছি, কিন্তু কেন? তোর মা বলল বিকালে তোর ফ্ল্যাটে গিয়ে দেখতে চায় তুই কিভাবে আছিস আর সত্যি সংসার পেতেছিস নাকি। কি বলো, তোমার বউ এখানে আসবে? তুমিও আসবা? আমাকেই তো ওরে নিয়ে আসতে হবে। শোন, আমি তোরে কল দিয়ে জানিয়েছি, এটা যেন রওশন না জানে, তাহলে বুঝিস তো ও ঝামেলা করবে। তোরা এমন ভান করবি যে কিছুই জানিস না। ঠিকানাটা বল, আমি কাজ সেরে বাসার দিকেই যাব। বাসায় গিয়ে এই রওশনকে নিয়ে বের হব। বাসার ঠিকানা দিয়ে কল কেটে দেয় রায়দা। খাওয়া শেষ করে আপনি নিচে গিয়ে কিছু নাস্তা কিনে আনুন। সায়নকে গিয়ে বলে রায়দা। কেন, কে আসবে? সায়ন প্রশ্ন করে। বাবা আর তার বউ আসবে। বাবা বলল হুট করেই তার বউ এসে দেখতে চাচ্ছে আমার সংসার কেমন চলে। এখন আমি নাস্তা এনে রাখলে তো শাশুড়ি বুঝে যাবে। আমরা জানতাম সে আসবে, তাই চুপ করে খাওয়া শেষ করে বসো। যখন শাশুড়ি আসবে তখন কি আনবো নি। সায়নের কথা শুনে রায়দা নিজের খাওয়া শেষ করে। দরজায় নক করার শব্দ হলে বিছানা থেকে নেমে রায়দা গিয়ে দরজায় খুলে। দরজায় রওশনারা আর মান্নান রাফে দাঁড়িয়ে আছে। রায়দা অবাক হওয়ার ভান করে দুজনকে দেখে। হঠাৎ তোমরা কি মনে করে এলে? আসো ভেতরে এসো। দরজা থেকে সরে রায়দা বলে। মান্নান রাফায়েত মিষ্টির ব্যাগ রায়দার হাতে দেয়। কে এসেছে বউ? শোবার ঘর থেকে বেরিয়ে হাই তুলে জিজ্ঞেস করে সায়ন। আপনার শাশুড়ি আর শ্বশুর এসেছে। হাসি আটকে রায়দা সায়নকে বলে। রওশনারা আর মান্নান রাফায়েত ঘরে ঢুকে। দরজা লাগিয়ে রায়দা রান্নাঘরে চলে যায়। আরে শাশুড়ি মা, আসসালামু আলাইকুম। আসেন আসেন, বসেন। সায়ন অবাক হওয়ার ভান করে বলে। তোমার গায়ের গেঞ্জি উল্টো কেন পড়েছ? রওশনারা গম্ভীর স্বরে জিজ্ঞেস করে। আসলে শাশুড়ি মা, দুপুরবেলায় বউয়ের সাথে ঘুমাচ্ছিলাম তো, তাই এই অবস্থা। সায়ন লজ্জাপাত ঢং করে বলে। সায়নের কথা শুনে রায়দা রান্নাঘরে মুখে হাত দিয়ে হাসতে থাকে। মান্নান রাফেদ কেসে সোফায় বসে। রওশনারা চোখ বড় বড় করে তাকায়। তোমার বাবা মা ভদ্রতা শেখায়নি? কোথায় কি বলতে হয় জানো না? রিনা নিজের ছেলেকে শিক্ষা দিতে পারলো না। রওশনারা সায়নকে ধমক দিয়ে বলে। আমার কি দোষ শাশুড়ি মা? আপনি তো প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। সায়ন মুখটা বাচ্চাদের মতো করে বলে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই রায়দা রান্নাঘর থেকে বের হয়। রওশনারা ফ্ল্যাটের রুম ঘুরে দেখতে থাকে।